আচ্ছা, চলে এসেছি একদম বিষ্ণুপুরের দক্ষিণ প্রান্তে। আমি এখান থেকেই সমস্ত মন্দিরগুলো এক্সপ্লোর করা শুরু করছি। তো এখানে দেখুন এই সাইনবোর্ড, এখানে এই দিকটাতে রয়েছে, এই যে সামনে দিকটা রয়েছে রাধা গোবিন্দ টেম্পল। আচ্ছা, তারপর এদিকে দুটো টেম্পল আছে, একটা হচ্ছে রাধা মাধব টেম্পল আর হচ্ছে কালাচাঁদ টেম্পল। আর একটা অফিস আছে, সেটা হচ্ছে এএসআই বিষ্ণুপুর সার্কেল অফিস। ঠিক আছে, তো এদিকে রয়েছে রাধা মাধব টেম্পল ওই যে দূরে, আর হচ্ছে কালাচাঁদ টেম্পল। আজ হচ্ছে সোমবার, সেই জন্যে ট্যুরিস্টের প্রেশার একটু কমই আছে এখানে। এমনি শুক্র শনি রবি এখানে খুবই চাপ থাকে পর্যটকদের। এসে গেছি। রাধা মাধব মন্দির। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনযাত্রা বর্ণিত আছে। কালাচাঁদ মন্দির। মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। রাধা গোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের এক রত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই চত্বরেই দেখা হয়ে গেল তিনটে মন্দির, রাধা গোবিন্দ, রাধা মাধব আর কালাচাঁদ। জোড় মন্দির শ্রেণী। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে এটি অন্যতম। দুটি বৃহৎ মন্দির ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। মাগড়া পাথরের এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহিনী দেখা যায়। নন্দলাল মন্দির। মাকড়া পাথরের তৈরি এই একরত্ন মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত। আচ্ছা, এই জোড় মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় পোড়ামাটির হাট। আর এই চত্বরেই আশেপাশে মোটামুটি 501 কিলোমিটারের মধ্যে জোড় মন্দির। তা এখানে রয়েছে নন্দলাল টেম্পল, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নন্দলাল টেম্পল। তারপরে এর আগে যেখানে গেলাম রাধা গোবিন্দ টেম্পল, তারপর তার পাশেই ছিল রাধা মাধব টেম্পল, আর হচ্ছে কালাচাঁদ মন্দির। ঠিক আছে, তো এই 5টা মন্দির আপনারা একই চত্বরের মধ্যেই পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে খানিকটা, এখানে রয়েছে আপনার ছিন্নমস্তা মায়ের মন্দির, দলকামান। এটা হচ্ছে আপনার নন্দলাল মন্দির। আর ওই দুটো দেখা যাচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর এখানে দেখুন এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জোড় মন্দির, পাশে ভারতের পতাকা উড়ছে। আর এই রাস্তাটা দিয়ে একটু আগেই হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। আচ্ছা, জোড় শ্রেণীর মন্দির মানে ওখানে 5টা মন্দির দেখার পর চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আচ্ছা, মন্দিরের বাইরে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এখানে রয়েছে পোড়ামাটির বিভিন্ন কারুকার্য, সম্পূর্ণ এটা আর কি পোড়ামাটিরই আর কি দোকান। মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য এখানে ডালার দোকান আছে বেশ কয়েকটা। আছে একটা মিষ্টির দোকান, বাইরে থেকে দেখতে পাচ্ছি কচুরি পাওয়া যায়। ছিন্নমস্তা মন্দির। মা দুর্গার 10 মহাবিদ্যার এক
মহাবিদ্যা ছিন্নমস্তা। মেদিনীপুর বড়বাজার নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুঁই বামাখ্যাপা ভৈরব মাতা ও রাধা রানী দেবীর আদেশে বাংলা 1380 সালের 13ই শ্রাবণ, ইংরাজির 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। ছিন্নমস্তা মায়ের প্রিয় ফুল নীল অপরাজিতা, রক্তজবা আর কালো মিষ্টি। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বিশ্রামের জন্য মায়ের মন্দির বন্ধ থাকে। দল মাদল কামান। বিষ্ণুপুরে দক্ষিণে টুরিস্ট লজের পিছনে লাল বাঁধের পথে দল মাদল কামানটি অনন্য এক চিত্তাকর্ষক পুরাকীর্তি। কারুকার্যময় মোর্চে রোধক লৌহে 1,58,000 টাকা ব্যয়ে তৈরি বিরাটাকার কামানটির দৈর্ঘ্য 3.8 মিটার, নলের ব্যাস 119 ইঞ্চি। 63টি লৌহ বলয় ছিল এবং এটির ওজন 296 মণ। 1742-এ রাজা গোপাল সিংহ এই কামান দিয়েই মারাঠা নায়ক ভাস্কর পণ্ডিতের বর্গী আক্রমণ প্রতিরোধ করেন। বর্গীর দল মর্দনকারী কামান, তাই এর নাম দল মর্দন। কালে কাজে দল মাদল। বিষ্ণুপুর মল্লরায়দের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির ওপর স্থাপন করেন। আচ্ছা, এই চত্বরে তাহলে আপনারা কি পাচ্ছেন? এই চত্বরে আছে পোড়ামাটির হাট, জোড় মন্দির, আচ্ছা নন্দলাল মন্দির, রাধা মাধব, রাধা গোবিন্দ মন্দির আর কালাচাঁদ মন্দির, আর তাছাড়া ছিন্নমস্তা মায়ের মন্দির আর এই দল কামান, দল মর্দন কামান। আচ্ছা, দল মাদল কামান দেখে একটু আগিয়ে এসে ডান দিকে আমরা চলে এসেছি। আর এখানে এই যে এটা হচ্ছে মিউজিয়াম এখানে রয়েছে, আর তার উল্টো দিকে এখানে রয়েছে কনিষ্ক। আসলে বিষ্ণুপুর বিখ্যাত হচ্ছে বালুচরী আর স্বর্ণচরী শাড়ির জন্য। তো এখানে কিছু শাড়ি গিনি দেখতে ঢুকলো। আচ্ছা, দোকানের ভিতরটা খানিকটা এরকম। চলে এসেছি কনিষ্কর তাঁতঘর, বালুচরী তৈরি কারখানা। হ্যাঁ, কীভাবে করে দেখাচ্ছে এটা দেখতে এলাম। এই যে এরপর গেলাম তাঁতির বাড়ি, স্বর্ণচরী ও বালুচরী শাড়ি বানানো দেখতে। বিষ্ণুপুরে তন্তুবায়দের তৈরি শাড়ি যথেষ্ট কদর আছে সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। এখানে মূলত তসর ও সিল্কের থান এবং শাড়ি তৈরি হয়। বর্তমানে তৈরি বালুচরী শাড়ি সারা দেশে তথা বিশ্বের বাজারেও নাম করেছে। এখন এই শাড়িতে জরির নিত্য নতুন নকশা দিয়ে কাজ হয়, যা স্বর্ণচরী নামে পরিচিত।
এই শিল্পে অনেকে রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছেন। শাড়িতে রামায়ণ, মহাভারত, পশু পাখি, রাজা বাদশাহ ও ফুলকারির কাজ ফুটিয়ে তোলা হয়। টিনের সিট কেটে আজ সোমবার, তাই মিউজিয়াম বন্ধ। আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন ও মিউজিয়াম বাঁকুড়া জেলায় প্রাপ্ত পুরাবস্তুর এক বিশাল সংগ্রহশালা। মানিকলাল সিংহের প্রচেষ্টায় গড়ে ওঠা যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন মিউজিয়ামটিও বিষ্ণুপুর দর্শকদের দেখে নেওয়া উচিত। পশ্চিম রাঢ় তথা মল্ল রাজাদের ঐতিহাসিক শিল্প সম্ভারের নানান সংগ্রহ স্থান পেয়েছে, আর রয়েছে প্রাগ ঐতিহাসিক নানান সম্ভার। আচ্ছা, মল্ল রাজারা 7টি বাঁধ খনন করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাল বাঁধ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল বাঁধ। এর একটা ইতিহাসও আছে। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটি ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার উদ্দেশ্যে মল্ল রাজারা 17 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি সহ অন্যান্য বাঁধগুলি খনন করেন। জনশ্রুতি, রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ দ্বিতীয় বরোদার রাজার বিদ্রোহ দমন করে লুণ্ঠিত সামগ্রীর সঙ্গে সুন্দরী রমণী নর্তকী লালবাইকেও সঙ্গে আনেন। তার রূপে মুগ্ধ রাজা পৃথক মহলও গড়ে দেন দিঘির পাড়ে। লালবাই থেকে দিঘির নামও হয় লালবাঁধ। নর্তকীর প্রতি রাজার আসক্তিতে ক্রোধান্য রানী শিরোমণি দেবী রাজাকে হত্যা ও লালবাইকে দিঘির জলে ডুবিয়ে মেরে রাজার চিতায় সতী হন প্রতিঘাতিনী রানী। লাল বাঁধের বাতাসে আজও শুনতে মেলে মল্লরাজ রঘুনাথ ও নর্তকী লালবাইয়ের প্রেমোত্থান। আচ্ছা, মিউজিয়াম আর কনিষ্ক ওটা থেকে এসেই জাস্ট পাশেই আছে এই লাল বাঁধ। বেশিক্ষণ হাঁটা পথে হয়তো 1-2 মিনিট লাগলো। রাসমঞ্চ ট্যুরিস্ট লজের বিপরীতে বাংলার চালাঘর আর মিশরীয় পিরামিডের সমন্বয়ে ঝামা পাথরের বেদিতে ইটে তৈরি রাসমঞ্চটিরও অভিনবত্ব আছে। 3টি গ্যালারি সমন্বিত 30 স্তরে 64 প্রকোষ্ঠ বিশিষ্ট 35 ফুট উঁচু আর দৈর্ঘ্য প্রস্থে 80 ফুটের এই মঞ্চ সম্ভবত 1600 খ্রিস্টাব্দে বীর হাম্বিরের তৈরি। মল্ল রাজাদের কালে রাস উৎসবের আসর বসত এই মঞ্চে। দেবতা রাধাকৃষ্ণ আসীন হতেন উৎসবকালে রাসমঞ্চে। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরে যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি শৈলীর মন্দিরে। বাইরে রয়েছে এরকম দোকান। শ্যামরায় মন্দির বা পঞ্চচূড়া মন্দির। এ মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। তবুও বৈচিত্র্যে অনবদ্য, অলঙ্করণে অনন্য 1643 খ্রিস্টাব্দে নবাবী সিংহ খেতাবে ভূষিত মল্লরাজ রঘুনাথ সিংহের তৈরি পঞ্চরত্ন শৈলীর শ্যামরায় মন্দির। হিন্দু পুরাণের দেবদেবীরা মূর্ত হয়েছেন দেয়ালগাত্রের ছন্দ্রময় টেরাকোটায়। এমনকি ফুলকারির লতাপাতা গোপগোপিনী সহ শ্রীকৃষ্ণের রাসলীলাও মূর্ত হয়েছে টেরাকোটায়। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেয়ালে নিবন্ধ 4 লাইনের প্রাচীর উৎসর্গটি নিম্নরূপ। সাইডে এইটা তো হয়ে গেল, এটা দরজা, আর এই যে সাইডে এইটি খুলে দিলে যে ট্যাঙ্ক, লং ফর আছে। এটা
এখানটা খুলে দেওয়া হলো, এটা ট্যাঙ্ক, এখানে কেরোসিন তেল বা সর্ষের তেল আপনি ভরবেন, আর এটাতে একটা সলতে বানিয়ে দিতে হবে। তারপরে এটা আছে, এটা আবার নব আপনার, এটা কমানো বাড়ানো সিস্টেম। হ্যাঁ, এটা দারুণ ব্যাপার একটা, মানে বাতাস দিলেও আপনার এটা নিভছে না, নিভবে না। টিনের সিট কেটে এই বাতিটি তৈরি করা হয়, যা লণ্ঠন নামে পরিচিত। এর দামও কম হয় এবং জ্বালানি হিসেবেও কেরোসিনও কম লাগে। পশ্চিমবঙ্গের বাইরেও এই লণ্ঠনের চাহিদা প্রচুর আছে। বিষ্ণুপুরে এছাড়াও মৃৎশিল্প, কাঁসা, পিতল, বেলমালা, বাঁশ, ডোকরা, শোলা ও পাথর প্রভৃতি কুটির শিল্পের কাজও দৃষ্টি আকর্ষণ করে। গুমঘর বিষ্ণুপুরী স্থাপত্যের মধ্যে সবচেয়ে রহস্যে মোড়া একটি স্থাপত্য হলো গুমঘর, যেটা বাদবাকি আর সমস্ত বিষ্ণুপুরী স্থাপত্যের থেকে সম্পূর্ণ আলাদা। বিষ্ণুপুরের প্রায় মধ্যস্থলে রয়েছে এই গুমঘর। প্রায় সমান দৈর্ঘ্য প্রস্থের পোড়া ইটের দরজা জানালাবিহীন খোলা ছাদের এক স্থাপত্য এই গুমঘর। মাঝে বিরাট গহ্বর, উঁচু টিলার ওপর অবস্থিত এই স্থাপত্যের কোনো প্রবেশদ্বার নেই। সপ্তদশ শতাব্দীতে মল্লরাজ বীরসিংহ এটি নির্মাণ করেন। মল্লরাজারা এখানেই অপরাধীদের শাস্তি দিতেন। অপরাধীদের হাতে পায়ে দড়ি বেঁধে ওপরের ছাদ থেকে নিচের গহ্বরে ফেলে দেওয়া হতো। গহ্বরের নিচে ওপর দিয়ে খাড়া করে রাখা থাকতো শুল। এই শুলে বিঁধেই অপরাধীদের মৃত্যু হতো। মৃত্যুর পর তাদের দেহ গায়েব করে দেওয়া হতো, আর পাওয়া যেত না তাদের খোঁজ। সেই জন্য এর নাম গুমঘর, যদিও এর মতভেদ আছে। কেউ বলেন এটা নাকি মল্লরাজাদের শস্যাগার, এর ভিতর শস্য রাখা থাকতো। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ কাছাকাছি কিছু পোড়ামাটির পাইপও পাওয়া যায়। তবে এই মতটির প্রাধান্য বেশি। এটি কিন্তু হেরিটেজ তকমাপ্রাপ্ত নয়। বর্তমানে বিষ্ণুপুর পৌরসভায় এটার দেখাশোনা করে। আপনি হয়তো ওই যে গোশালার দেয়ালে দেখুন, এই ছবিটা আপনি হয়তো নিয়ে থাকবেন। দেখুন এখান থেকে অনুকরণ করে ছবিটা দেওয়া আছে। এখানে একটা চিত্র দেখুন, ওই যে একজনের পা ধরে একজন ক্ষমা চাইছেন না, উনি হলেন শ্রীনিবাসাচার্য, আর যিনি পা ধরে ক্ষমা চাইছেন উনি রাজা বীরহাম্য। এটাও কিন্তু টেরাকোটার এই মন্দির। এখানে কিন্তু কোনো সরকারি হস্তক্ষেপ করেনি, এটা রয়্যাল প্রপার্টি, মানে ওনাদের বংশধরের আন্ডারে আছে। একটু নিচটা দেখবেন, দেখে আছে এই নোংরা আছে দেখবে, এখানটা নোংরা আছে। এই দেখুন এদিকে কর্নারে টাওয়ার দেখা যাচ্ছে, ওই দিকের কর্নারে টাওয়ার, এখানে দুটো আছে। আবার এগুলোকে হাওয়া মহল বলা হয়। ওইখানে শ্যামকুণ্ড, হোমকুণ্ড এরকম, আর এটা হলো সাততলা পুকুর। অর্থাৎ কি, ওই দেখুন প্রাচীরের কিছুটা অংশ দেখা যাচ্ছে না, পুরোটা প্রাচীর ঘেরা ছিল। আর এটা মূল সিঁড়িপথ, এটা পুরাতন যে সিঁড়িপথ, বেশ কিছু সিঁড়ির পরে একটা রেস্ট পয়েন্ট, মানে এক একটা ধাপ, 7টা ধাপের নিচ দিকে 35 ফুট মতো গভীর, কিছুটা ভরাট হয়ে গেছে। তবে যে কারণে এটিকে সাততলা পুকুর বলা হচ্ছে। ওইটা ঘিরে ওই যে এখান থেকে ইটের স্তূপ পরিণত হয়ে গেছে। এইদিকেও দেখুন, এগুলো হাওয়া মহল বলা হয়। ওইদিকে টাওয়ারটি আরও ভালোভাবে দেখতে হবে, ওই মন্দিরের ভেতর থেকে আপনাকে ওইখানে টাওয়ারগুলো দেখাবো। তো এখানে বসে তারা দশবতার তাসের যে কথা বলছিলাম, দশবতার তাস খেলতেন মল্ল রাজারা। আর বর্তমান যে বংশধররা আছেন ওনারা দেখুন ওইদিকে একটা নতুন করে সিঁড়িপথ বাঁধিয়ে রেখেছে, মানে সেই বজায়, মানে রীতিটা বজায় রেখেছেন। এখন এটা ওনারাই সংস্কারের কাজে হাত লাগিয়েছেন, এই ঝোপঝাড় পরিষ্কার করে আপাতত কাছাকাছি গিয়ে পর যাতে দেখা যায়। এখানে কিন্তু কোনো সরকারি হস্তক্ষেপ করেনি, এটা রয়্যাল প্রপার্টি। আর এর পাশাপাশি দেখুন এই যে কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছে, মন্দিরের পিছনের দিকেও বেশ কিছু ঘর বাড়ি আছে, তারা শরিকরা থাকেন। গাছের শেকড় উঠে গেছিল, এটা তাও কেটেছে, এটা ওনারাই কেটেছে, এটা পুরো গাছ হয়ে গেছিল এখানটাতে। এটাও টেরাকোটার একটা সুন্দর মন্দির দেখুন, যেখানে খুব সুন্দর কারুকার্যও আছে, এবং এখানেও কলকার নকশা এখানেও দেখতে পাই।
মানে এই যে মন্দির দেখে যেতে পাচ্ছি এটাই এ ব্যাপার, কারণ দুদিন পরে এসবের আর কি হবে। আচ্ছা, আমরা রাজমঞ্চ থেকে একে একে আমরা দেখে নিয়েছি শ্যামরাই মন্দির, তারপরে গুমঘর, তারপর এখানে কৃষ্ণ বলরাম দেউল, তারপর রাজবাড়ির কিছু অংশ। মন্দিরটা কী যেন নাম বললেন? ওটা হলো মহাপুকুর মন্দির। ওটা আর পুকুরটা সাততলা পুকুর সমস্তটা দেখে নিলাম। এবার যাচ্ছি জোড়বাংলা মন্দির। এবং সামনে রাধেশ্যাম মন্দিরও দেখা যায়। হ্যাঁ, সামনে রাধেশ্যাম মন্দিরও দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যাচ্ছি জোড়বাংলা মন্দির। তার আগে এখানে চায়ের স্টল আছে, কিছু স্ন্যাক্স পাওয়া যাবে। আর ডান দিকে রয়েছে মানে অন্যান্য মন্দিরের মতো এখানে অনেক দোকানদানি আছে, যেখানে এই মাটির বিভিন্ন কাজ পাওয়া যাচ্ছে। জোড়বাংলা এই মন্দিরটির দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই যমজ মন্দির জোড়বাংলা। বাংলা চালার ছাঁচে তৈরি শিখর এর বৈশিষ্ট্য। মন্দির গাত্রে টেরাকোটার অলঙ্করণ, যুদ্ধের ছবি, শিকারের ছবি, তদানীন্তন সমাজ জীবন অনবদ্য। নৌযুদ্ধের চিত্রটি যেন প্রাণবন্ত, পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান। তাই মন্দিরটির নাম জোড়বাংলা। কৃষ্ণ রায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এই মন্দিরটি। রাধেশ্যাম মন্দির এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে 12.5 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। বাংলার চারচালার ছাদে মাকড়া পাথরের তৈরি মন্দিরের ভাস্কর্য যেন মহীয়ান করেছে একে। তেমনই এক রত্ন মন্দিরের এক শ্রেষ্ঠ নিদর্শন এই রাধেশ্যাম মন্দির। পোড়ামাটির ব্যঞ্জনা অনুপস্থিত, কলিচুনের প্রলেপে পঙ্খের আস্তরণে রূপ পেয়েছে এ স্থাপত্য। মন্দিরের অষ্টকোণাকৃতির তুলসী মঞ্চটি সুন্দর, গম্বুজাকৃতি রত্ন শিখরটিও বৈশিষ্ট্যপূর্ণ। দক্ষিণমুখী মন্দিরের সামনের বারান্দায় অনন্ত শয্যায় বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর ছাড়াও নানান দেবতা, হাতি, ঘোড়া, মহিষ ও হরিণ, নর ও নারী টেরাকোটায় সুন্দরভাবে অলঙ্কৃত। আর ভিতরের দারুনির্মিত গৌরনিতায় দেয়ালের জগাই মাথায় 22 ফুটের উঁচু কোষ্ঠী পাথরে রাধেশ্যাম ছাড়াও দেবতারা হয়েছেন নানান। এসেছেন এরা বাঁকুড়ার বিভিন্ন মন্দির থেকে রাধেশ্যামে এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে রাধেশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ, উড়িষ্যার স্থাপত্যে তৈরি ও রান্নাঘর এবং দক্ষিণ দিকে সামনে নাটমঞ্চ। পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয়। শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। মৃন্ময়ী মন্দির রাজবাড়ির পাশেই অনাড়ম্বর ও ভাস্কর্যহীন 303 মল্লাব্দে 997 খ্রিস্টাব্দে তৈরি মৃন্ময়ী অর্থাৎ দেবী দুর্গার শ্রীমন্দির। নানান কিংবদন্তিতে ঘেরা দেবী মৃন্ময়ী মহিষ মর্দিনী দুর্গারই নামান্তর। অভিনবত্ব আছে এর দুর্গাপুজোতেও। দশমীতে মাটির তৈরি রাবণ কাটা, সেও এক বৈচিত্র্যের গাথা। অতীতে মহাসমারোহে রাস উৎসব হতো। চত্বরে 9 বৃক্ষের একীভূত রূপও সেও এক দ্রষ্টব্য।
বংশের ঊনবিংশতম রাজা জগৎমল্ল দশম শতকের শেষভাগে শিকারে বন মধ্যে প্রতভ্যষ্ট হয়ে দর্শন পান দেবীর। বন কেটে মন্দির করেন রাজা জগৎমল্ল দেবী দর্শনস্থলে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে পটে পুজো হয়। শারদীয়ার উৎসবও আজও জাঁকজমকের সঙ্গে পালিত হয় মন্দিরে। মল্লরায়দের সময় থেকে এখনও অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহাষ্টমী সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর মানুষেরও ও পর্যটকের সমাগম হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এসেছিলেন আর অতীতের ছোট্ট মন্দিরকে বর্তমানের বিশালাকার মন্দিরের রূপ দেন ঊনবিংশ শতকের শেষভাগে রাজা রামকৃষ্ণ সিংহদেব। মণ্ডপের মধ্যস্থলে 4.5 ফুট উঁচু মহিষমর্দিনী দেবী, দেয়ালে কার্তিক গণেশ ছাড়াও নানান দেবতা। ও রাজবাড়ির হাওয়া মহল ওই যে দূরে। এই যে সামনে আর এখানকার যেটা প্রাচীন শিল্প এটা হলো ডোকরা শিল্প, এই যে কাঁসা পিতল দুটো ডোকরা। আপনারা দেখুন, আমি গাড়িটাকে ডেকে নিয়ে আসছি এদিকটাতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহারাজা বীর হাম্বির উদ্যান। রাধালাল জিউ মন্দির। এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে 12.3 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহলায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। বড় পাথর দরজা। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত। এটিই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত 17 শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন। এখানেও কিন্তু বেশ খোদাই করা নকশা দেখা যায়। পাথর সব বাঁকানো বাঁকানো অ্যাঙ্গেল করা, বাইরে থেকে কেউ কাছাকাছি এসেও ভেতরের জনকে অ্যাটাক করতে পারবে না। এবার ওখানে একটা গ্রিল দেখা যায়, দেখুন ওই দিক দিয়ে সিঁড়ি হয়ে ওপর পর্যন্ত উঠা যেত। তারপরে একটা মই ব্যবহার হতো, ওখান থেকে ওই ওপরে দেখুন সৈন্যদের থাকার জায়গা আছে, সেখানে যে সিদ্ধ পথ সব বাঁকানো। তাহলে রায়বাড়ি এলাকা বা রায়দরবার এলাকাতে আসার জন্য এটা হলো মূল প্রবেশপথ, মেন গেট। এবং পরীক্ষা খনন করা ছিল। এই যে জল দেখা যায় দেখুন এই সাইডে, এই ডান দিকটা তো এইদিকেও অল্প কিছু দেখা যায়। এগুলো আরও গভীর ছিল, মানে এগুলো কেটে এরই মাটিটাকে তুলে সাইডটা উঁচু একটা ডিপি করে ঘেরা ছিল সেই জায়গায়। আচ্ছা, বাইরে থেকে আসতে পারছে না। এবং জলে ছাড়া থাকতো কুমির। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে একটি পাটাতন উঠিয়ে নিলে তাহলে পুরোটাই জল এখানে নিয়ে আসা হয়। আচ্ছা, ওটা ছাড়াও মন্দিরের কামানটা এখানে নিয়ে আসা হয়। আরো দুটো 3টা মোট পরপর 3খানা পরপর ফায়ারিং হয় এখানে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ফায়ারিং মানে গোলার ব্যবহার হয় এখান থেকে। হ্যাঁ, এই উঁচুটা এখানে তো হ্যাঁ উঁচু। এরপরে ওর সাইডে এই যে উঁচু টিলা যেমন চতুর্দিক ঘেরা ছিল, পরীক্ষা আর উঁচু টিলা এরকম ভাবে তারা জায়গাটি সুরক্ষিত করে রেখেছে।
যেটা গেছিল। এগুলো দুর্গত সৈন্যরা থাকতে যাতে এরপর বাইরে- বিষ্ণুপুরকে আরেকটা নাম বলা হয় বন বিষ্ণুপুর। বিষ্ণুপুরের নাম বন বলতে ফরেস্ট বা জঙ্গলকে বলা হচ্ছে, বন জঙ্গল ঘেরা বিষ্ণুপুর। আর জগৎমল্ল যখন এসেছিলেন বিষ্ণুপুর তো ঘন বন জঙ্গলের মধ্যে তখন স্থাপন করেছিলেন দেবীর মূর্তি। সেখানে নরবলি পর্যন্ত হয়েছে। সেই নরমুন্ডের মালা দেওয়া হতো আমাদের তারকেশ্বর নদীর তীরে মুন্ডমালার ঘাট বলে একটা জায়গা আছে, যে জায়গাটা এখান থেকে দেখে ভাবলাম যে জয়রামবাটি যাব, মায়ের জন্মস্থান। এখানেই তো 3:30 বেজে গেল, আর হবে কি? ছোট পাথর দরজা, সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেন। এর ডান দিকে মোর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয়। এই কামানের দৃশ্যে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গা মণ্ডপে বলিদান হয়। এই তোপধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয়। পাথরের রথ, আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ক্ষুদ্র দ্বিতল রথটি মাকড়া পাথরের তৈরি। নিম্ন দিকটি রাসমঞ্চের অনুরূপ ও ওপরের দিকটি অন্যান্য মন্দিরের ন্যায়। এসআইয়ের আন্ডারে আছে কিন্তু সিকিউরিটি নেই, যে কারণে এখানকার লোকাল বস্তি এরিয়ার সময় খেলাধুলা করছে। আচ্ছা আচ্ছা, মানে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই জিনিস। আর পাথরের রথ, আচ্ছা, এখন সময় 4:10। আমরা মোটামুটি সমস্ত বিষ্ণুপুরের দর্শনীয় স্থান ঘুরে টুরে এখন বেরিয়ে পড়েছি জয়রামবাটির উদ্দেশ্যে। তো বিষ্ণুপুর ঘুরতে আমরা মোটামুটি রাজমঞ্চ থেকে একজন অথরাইজ গাইড নিয়ে নিয়েছিলাম। তো আমাদের গাইড চার্জ পড়লো 450 টাকা। খুব ভালোভাবেই ঘোরালেন। এখন সময় সন্ধ্যা 5:05। এসে গেছি মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতে। সব মিলিয়ে ভালো লাগলো বিষ্ণুপুর, জয়পুর জঙ্গল, কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণ। মল্লভূমের ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শনগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অচেনা ভাষায় লেখা প্রস্তর ফলকগুলি কৌতূহল জাগালো।